সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, জড়িত কাউকে ছাড় নয় বললেন র্যাব মহাপরিচালক। করোনার তৃতীয় তরঙ্গ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। ৩.৫ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, অসতর্কতায় বাড়ছে সংক্রমণ। আপাতত লকডাউন নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। শেখ হাসিনা সোলীয় বৈঠক, গভীর সমুদ্র মৎস্য আহরণ, সাংস্কৃতিক বিনিময় সহ 4 সমঝোতা স্মারক সই। মিয়ানমারে সামরিক জান্তার টার্গেট গণমাধ্যম, বিক্ষোভ দমনে তল্লাশি ও গণগ্রেফতার। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসে আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে মুক্তিযুদ্ধে ভারতবাসীর অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ, বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কেউ পার পাবে না বলে সাবধান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেজগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় কেউ মামলা না করায় সরকার বাদী হয়ে মামলা করেছে। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে, শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। গত সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজত নেতা মামুনুল সহ কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন এক যুবক। ওই রাতেই তাকে গ্রেফতারের দাবিতে হেফাজত নেতার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এরপরও বুধবার সকালে হেফাজত অনুসারীরা ওই গ্রামে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। আতঙ্কে গ্রাম ছাড়ে অনেক মানুষ। স্থানীয়রা জানান ঘটনা কতটা ভয়াবহ। ঢুকিয়েছে আমার ঘরের মালপত্র যা কিছু আছে সমস্ত তারা লুটপাট করে নিয়ে গেছে। দরজা ভাঙছে করে আমি দৌড়িয়া বাথরুম গেছি পরে বাথরুমে গিয়ে মারছে হাত গ্লাস পড়ে গেছে আমার বুকটার মধ্যে। মানুষ দরকার মায়ের দূর কইরা মূর্তি মন্দির যা আছে সব কিছু ধ্বংস করে ফেলাইছে। এখন আমরা রাস্তায় আসি। গাঁও থেকে মানুষ এসেছে, এরপরে চিন্তা আমরা আমার বাচ্চারা লই আমি সুনামগঞ্জের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের কেউ মামলা না করায় সরকার বাদী হয়ে মামলা করেছে। যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব। এটা একটা অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ, এখানে কেউ সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে রেহাই পাবে এমনটা হবে না। আমরা অবশ্যই এটার ব্যবস্থা নেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক। পরে তিনি জানান, সুনামগঞ্জের সল্লায় ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন র্যাব মহাপরিচালক। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপরে যে আক্রমণ করেছে, নিঃসন্দেহে এটা একটা নিন্দনীয়, কাপুরুষিত এবং যা বলার ভাষা নেই এমন একটি আক্রমণ, যা আমরা নিশ্চয়ই আমি বলে দিতে চাই যে এটা আমরা বরদাস্ত করব না। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, কেউ সাম্প্রদায়িক ঘৃণা ছড়ালে তা সহ্য করা হবে না বলেও উল্লেখ করেন তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা সত্যিই দুঃখিত এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ফেসবুক স্ট্যাটাসের বিষয় এসেছে, সেটার সাথে যে জড়িত তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করে তিনি বলেন, করোনার প্রাদুর্ভাব বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বই কেনার পাশাপাশি স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান যারা অস্বীকার করে তাদেরকে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওয়ান ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংকটে নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে মার্চেই শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তৃতায় ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলতে চায় তাদের 1948 থেকে 71 পর্যন্ত রাজনৈতিক ইতিহাস জানার তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটাও চমৎকারভাবে বেরিয়ে এসছে এই সিক্রেট ডকুমেন্ট, যেটা তার বিরুদ্ধে লেখা, সেখান থেকে কিন্তু অনেক সত্য, অনেক তথ্য বেরিয়ে এসেছে। আমি আশা করি এর পূর্বে যারা বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন তারা বোধহয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। করোনার প্রাদুর্ভাব বাড়ছে, তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এখন বলছে দ্বিতীয় ওয়েভ, কোথাও কোথাও তৃতীয় ওয়েভ শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসটা আরও মারাত্মক আকারে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদিও আমরা টিকা দিচ্ছি, টিকা দেওয়া কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তারপরে আমি বলবো যে টিকা দিয়েই মনে করবেন না যে সবাই একেবারে সুরক্ষিত হয়ে গেছেন। সেই জন্য মাস্ক পরা, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, সেগুলো অবশ্যই সকলে মেনে চলবেন। রাজনৈতিক বক্তৃতার চেয়ে সাহিত্য ও সংস্কৃতির আবেদন মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যেস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আমরা রাজনীতি করি, বক্তৃতা দিয়ে অনেক অনেক কথাই বলি, সেই কথাগুলি মানুষের মন ছুঁয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি মন ছোঁয় সাহিত্যের ভিতর দিয়ে। সাহিত্যের ভিতর দিয়ে কোনো বার্তা যদি আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারি তো সেটা স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়, আবেদনটাও বেশি হয়। মাতৃভাষার সম্মান রেখে সংস্কৃতি ও ইতিহাস জানতে ভিন্ন ভাষা চর্চারও প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া এটা যেমন দরকার, আবার অন্য ভাষাকে জানাও দরকার। মেলার শুরুর দিনে জাতির পিতার লেখা আমার দেখা নয়া চীন গ্রন্থের ইংরেজি অনুবাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, অমর একুশে গ্রন্থমেলায় রয়েছেন সহকর্মী মফিউর রহমান। প্রথম দিনের খবরাখবর জানতে সরাসরি নিয়ে যাচ্ছি মেলা প্রাঙ্গণে। ধন্যবাদ ফেরদৌসী। আপনি জানেন আমি এখন দাঁড়িয়ে আছি অমর একুশে গ্রন্থমেলায়। শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। আজকে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী মেলাটি উদ্বোধন করেন। মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর লেখা যে বই আমার দেখা নয়া চীন, এই বইটির ইংরেজি অনুবাদ তিনি উদ্বোধন করেন। আজকে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর মেলায় অন্যান্যবার যেরকম লোক সমাগম দেখা গেছে তার চেয়ে বেশি মানুষ দেখা যাচ্ছে আজকে। এখন পর্যন্ত অনেক স্টলই তৈরি হয়নি, তবে বেশিরভাগ স্টলই তৈরি হয়ে গেছে। অন্যান্যবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান উভয় পাশেই স্টল রয়েছে। মেলায় প্রথম দিনে লোক সমাগম যথেষ্ট দেখা যাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে 160টি প্রতিষ্ঠানকে 154টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, আর সোহরাওয়ার্দী অংশে 433টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 680টি ইউনিট, বা যাকে স্টল বলা হয়। প্যাভিলিয়ন রয়েছে 33টি। এবার মেলায় আগের চেয়ে বড় পরিসরে হচ্ছে। মূলত করোনার কথা বিবেচনা রেখে স্বাস্থ্যবিধি মেনে বেশি জায়গা জুড়ে এবারের যে মেলা সেটি হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের অংশে বলা হচ্ছে বা বাংলা একাডেমি আমাদের জানিয়েছে 15 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এবার মেলা হচ্ছে। প্রতিবারের মতো এবারও অনেক প্রকাশনী সংস্থা থেকে এর মানুষজন এসছে, প্রকাশনী সংস্থারা এসছে। তো আমি এখন একজনের সাথে কথা বলবো, প্রকাশনী সংস্থার একজনের সাথে কথা বলবো, তার এক্সপিরিয়েন্স বা এবার মেলা তার অভিজ্ঞতা জানতে চাচ্ছি। এবারে মেলায় আপনার অভিজ্ঞতা বলবেন যে এবার করোনার মধ্যে মেলা হচ্ছে এবার এবং মার্চে মেলা হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি?
আমাদের অভিজ্ঞতা বলতে আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না, এরকম অনেকেরই পূর্ব প্রস্তুতি ছিল না। এবার সবাই একটা দ্বিধার মধ্যে ছিল যে আদৌ মেলা কি হবে কি হবে না, যার জন্য প্রস্তুতির অনেক ঘাটতি দেখতে পাচ্ছেন। অনেক স্টল এখনও তৈরি হয়নি। তো যাই হোক, হঠাৎ করে আমরা একটা পেলাম যে মেলা বসবে। আমরা শর্ট টাইমের মধ্যে একটা প্রস্তুতি নিয়ে ফেললাম এবং আমরা যথাসাধ্য আমাদের চেষ্টা করলাম। দেখলেন যে অনেক করোনার মাঝে আপনাদের প্রস্তুতি কি, স্বাস্থ্যবিধি মানার বিষয় কি? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা যথেষ্ট আছি। মাস্কের ব্যাপার আছে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপার আছে, এগুলো সব আমরা কাস্টমারদের আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে, দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি স্বাস্থ্যবিধিতে মানার জন্য। আগামীকালকে মেলা হবে সকাল 11টা থেকে, যেটা একটু আগে বাংলা একাডেমি মাইকে ঘোষণা দিল। আর এইখানে এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফেরদৌসী আপনাকে। আমরা ফিরে যাচ্ছি 21-এর মূল সংবাদে। মফিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর 21 গ্রন্থমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মফিউর রহমান। তার কাছ থেকে আমরা শুনছিলাম অমর 21 গ্রন্থমেলার প্রথম দিনের খবরাখবর। এবার জানাবো করোনা পরিস্থিতি। করোনায় প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2187 জন, আর এই সংখ্যাটি গত 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক সংক্রমণ হারও বেড়ে হয়েছে 10.45%। এদিন মৃত্যু হয়েছে 16 জনের। এ অবস্থায় নো মাস্ক নো সার্ভিস নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলোতেও রোগী ভর্তির হার বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 219টি ল্যাবে 20,925 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 2,187 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,64,939। মৃত্যু হয়েছে 16 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা 8,624। নতুন 1,534 জন সহ সুস্থ হয়েছে 5,17,523। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 4,845 জন ও সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে 197 জন। 60 ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত শনাক্তের হার 12.99%, সুস্থতার হার 91.61 ও মৃত্যুহার 1.53%। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, তবে এখনো লকডাউনের সিদ্ধান্ত হয়নি। আমাদেরকে লকডাউনের চিন্তা আমরা না, এটা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত এখনো হয়নি, এটা আগামীতে আমরা দেখব। আমরা আশা করি আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি, যারা মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে, মোবাইল কোর্ট চালু করে। করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের অর্থনীতি ঠিক থাকবে না বলেও জানান মন্ত্রী। আমরা চাই দেশের অর্থনৈতিক অবস্থা সচল থাকুক, ভালো থাকুক। আমরা এটাও চাই যে করোনা যাতে বৃদ্ধি না পায়, মানুষের যাতে মৃত্যু না বৃদ্ধি পায়, না ঘটে। তার জন্য স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে কাজ করতে হবে। সংক্রমণ রোধে সামাজিক অনুষ্ঠান না করারও অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, যাতে কিনা তাদের সমস্ত অনুষ্ঠানগুলো সীমিত করে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে 21 মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালাবে পুলিশ, জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজারবাগ পুলিশ লাইনে করোনা সচেতনতা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে বিনামূল্যে দেশব্যাপী মাস্ক বিতরণ করা হবে। করোনা প্রতিরোধে সকল ধরনের জনসমাগম পরিহার করার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। বেপরোয়া মনোভাবের কারণে করোনা আবারও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেরণা, অনুপ্রেরণা এবং উদ্বুদ্ধকরণ, এটাই হবে আমাদের কার্যধারার মৌলিক প্রতিপাদ্য। আমরা কারণ বাধ্য করতে হবে কেন? কারণ আমরা সবাই বুঝি যে এটা আমার নিজের জন্যই গুরুত্বপূর্ণ, আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, আমার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ, আমার বাড়িতে যে জ্যেষ্ঠরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আমাদের নিজ দায়িত্ববোধ থেকেই তো এটা করা উচিত। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সাংস্কৃতিক বিনিময় সহ 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এর উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়। এর আগে দুই নেতার একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠক করে দুই দেশের প্রতিনিধি দল। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির উপস্থিতিতে 4টি সমঝোতা স্মারক সই হয়। জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেন্সিভ কোঅপারেশন গঠনে MOUতে সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, আর দুই দেশের পররাষ্ট্র সচিব সই করেন বাইলেটারাল ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত স্মারকে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ সংক্রান্ত স্মারকে সই করেন বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী। পরে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত MOUতে সই করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপ রাষ্ট্রপতি। সকল আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদায় নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যোগাযোগ বাড়ালে বাংলাদেশ মালদ্বীপে ব্যবসা বাণিজ্য বাড়বে, তাই সমুদ্রপথে অগ্রাধিকার ভিত্তিতে যোগাযোগ বাড়াতে সচেষ্ট ঢাকা ও মালে। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি বিমান যোগাযোগও। যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত মহাসাগরের আরব অংশে প্রায় 1200 দ্বীপ নিয়ে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। বাংলাদেশের জন্য এই দেশের সাথে রয়েছে বড় অঙ্কের বাণিজ্যের হাতছানি। পর্যটন, মৎস্য সম্পদ, সামুদ্রিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে আছে সম্ভাবনা। নৌ, বিশেষ করে সমুদ্র যোগাযোগ, এমনকি সরাসরি আকাশপথেও যোগাযোগ নেই। এই বাধাগুলো দূর করতেই সফররত দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর সাথে হলো দ্বিপাক্ষিক বৈঠক। শীঘ্রই সরাসরি বাংলাদেশ মালদ্বীপ বিমান চালু, বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধিতে শিপিং লাইন্স চালুর সিদ্ধান্ত হয়েছে। এমনকি পর্যটন শিল্পের বিকাশে উপকূলীয় নৌপথ চালুর বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে একমত দুই দেশ। চুক্তি না হলেও আলোচনা হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বাড়ানো, দ্বিপাক্ষিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা এবং ডাবল ট্যাক্সেশন কমানোর বিষয়ে। বৃহস্পতিবার ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ যৌথ সংবাদ সম্মেলনে সেসব বিষয়ে গণমাধ্যমকে জানালেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। If we have better connectivity between our two countries, then the private sector will automatically make sure that trade between our two nations will flourish. মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPC এবং চীনের সিল্ক রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভস এর সাথে থাকবে কিনা এমন প্রশ্নও ছিল। ভারত মহাসাগর দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ব্যবহৃত হোক চায় দুই দেশ। This is where the economic powerhouse of the new century is going to be. Both our countries together, we will make sure that the Indian Ocean is a zone of peace, that we do not let others bring into our region foreign conflicts. স্নাতকোত্তর পর্যায়ে অধিক সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। প্রবাসী বাংলাদেশিদের সকল অধিকার রক্ষা ও বৈধতা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণে রাজি হয়েছে দেশটি। এছাড়াও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজ পণ্য, হালাল খাদ্য, পাটজাত পণ্য, ওষুধ, গৃহস্থলী পণ্য আমদানিতে সম্মত মালদ্বীপ। যারা এখনো রেগুলার না, তাদের রেগুলাইজেশন প্রসেস চালু হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। SMS এ জানা যাবে মামলার তারিখ, কমবে বিচার প্রার্থীদের দুর্ভোগ। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাইকোর্টে ইরফান সেলিমের জামিন। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। এখন থেকে SMS এর মাধ্যমে জানা যাবে মামলার তারিখ। প্রকল্পের উদ্বোধন করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এর মাধ্যমে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমবে।
ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে চলমান পদ্ধতির সংস্কার করে এখন থেকে SMS এর মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানা যাবে। মামলার সাক্ষীগণকে সাক্ষ্য গ্রহণের তারিখ অবহিতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছি। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রকল্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী। জানান, প্রাথমিক পর্যায়ে কুমিল্লা ও নরসিংদী জেলার বিচারপ্রার্থীরা এই সেবা পাবেন। ধীরে ধীরে সারা দেশে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় ডিজিটাল ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেন। যেহেতু ইলেকট্রনিক পদ্ধতিতে ও মোবাইলে এই মেসেজ প্রদান করা হবে, তাই কেউ মেসেজ পেয়ে অস্বীকারও করতে পারবেন না। এতে করে মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষীগণের মধ্যেও একটি দায়বদ্ধতা তৈরি হবে। ফলে আদালতে সময়মতো সাক্ষী উপস্থাপন ত্বরান্বিত হবে এবং মামলা দ্রুত সময়ে নিষ্পত্তি হবে। এর মাধ্যমে রাষ্ট্র ও জনগণের বিপুল খরচ কমবে বলেও জানান তিনি। SMS সার্ভিস চালুর মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ ও হয়রানিও কমবে। পাশাপাশি বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলে উপকৃত হবে। রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই সেবা দেয়া হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বাংলাদেশকে এখন সারা পৃথিবী শ্রদ্ধার চোখে দেখে, সম্মানের চোখে দেখে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। এই আদেশের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই। এর আগে গত 27 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পাবলিক সার্ভেন্ট, ওনারা যেন অফিসিয়াল ডিউটিতে থাকে, সেই অফিসিয়াল ডিউটিতে যদি কোনো পাবলিক ওদেরকে কোনো হ্যারাসমেন্ট করে, অ্যাসল্ট করে, সেই ধারাটাও ইরফান সেলিমের এই মামলার মধ্যে সংযুক্ত করা হয়, যেটা একেবারেই অ্যাপ্লিকেবল না। রাষ্ট্রপক্ষে আমরা তীব্র বিরোধিতা করি, কারণ লেফটেন্যান্ট ওয়াসিম আহমদ খান বাংলাদেশ নৌবাহিনীর একজন অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং একজন অফিসার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আগুনে ক্ষতিগ্রস্ত নিবিড় পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক নূর হাসান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে, বিভিন্ন লোকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 17 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 2য় তলায় সকালে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে। রোগী স্থানান্তরের সময় 3 জন মারা যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার ঢাকায় কয়েক দফা জানাজা শেষে নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। বসুরঘাট ও কোম্পানিগঞ্জে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে। মঙ্গলবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই রাজনীতিবিদ। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। মুক্তিযুদ্ধে ভারত ও ভারতবাসীর অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। বাংলার বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ দিয়েই নয়, 1 কোটিরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশ ভারত মৈত্রীর বন্ধন আজও অটুট। 75 পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কে ভাটা পড়লেও 96 পরবর্তী সময় থেকে বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। 25 মার্চ 1971
রাতে পাকিস্তানি হানাদারদের গণহত্যা। অপারেশন সার্চলাইটের নামে নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত বাংলার মাটি। তোমার আমার স্বাধীনতা, রক্তের মতো লাল স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর স্বাধীনতার জন্য জীবন পণ করে বাঙালি। পাকিস্তানি হানাদারদের বর্বর নির্যাতনের মুখে কয়েক মাসের মধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয় 1 কোটিরও বেশি শরণার্থী। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের সরকারই শুধু নয়, জনগণও হাসি মুখে আশ্রয় ও খাদ্য সহায়তা দেয় সব হারা বাঙালি শরণার্থীদের। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, অস্ত্র, গোলা বারুদও সরবরাহ করে ভারত সরকার। বঙ্গবন্ধুকে মুক্ত করা এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে দেশে দেশে ঘুরেছেন ইন্দিরা গান্ধী। অস্থায়ী সরকারের কার্যক্রমও চলত ভারত থেকেই। অস্ত্র প্রশিক্ষণ সহায়তা কিন্তু ব্যতিক্রম না। ব্যতিক্রম যেটা হলো সেটা হলো ওই শরণার্থীদের রাখার বিষয়টা। ওটা একটা বিশাল ব্যাপার, ওটা জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করার বিষয় আছে। সেই জায়গাটা আমার মনে হয়, আমি মনে করি যে এখনো যদি বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের কোনো বিষয় থাকে, তাহলে ওই শরণার্থী রাখার যে বিষয়টা। 3 ডিসেম্বর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। মিত্র বাহিনী গঠনের কয়েকদিনের মধ্যে দখলমুক্ত হয় যশোর, খুলনা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চল। 14 ডিসেম্বরের মধ্যে ঢাকার কাছে পৌঁছে যায় মিত্রবাহিনী। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাক বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সহায়তা না পেলে মুক্তির আন্দোলন আরো দীর্ঘায়িত হতো। 9 মাসে এত তাড়াতাড়ি হতো না, তাতে হয়তো আরো হতাহত সংখ্যা হয়তো বেড়ে যেত, মানুষের দুর্দশা তো বেড়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় তাদের সাহায্য কাজে দিয়েছে। মানচিত্রে বাংলাদেশ নামটির জন্য বাংলার লাখো শহীদের পাশাপাশি ভারতীয় শহীদ সৈনিকদের সংখ্যা 3,500-এরও বেশি, যাদের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। তাই তো ভারতের অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। মহাপরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার তাগিদ সিপিডি। অতিরিক্ত উৎপাদন কমানোর পরামর্শ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মহাপরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি অতিরিক্ত উৎপাদন কমানোর পরামর্শ প্রতিষ্ঠানটির। প্রস্তাবিত এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান নিয়ে এক ওয়েবিনারে তাগিদ দিয়েছে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রস্তাবিত মহাপরিকল্পনা চূড়ান্ত করার। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। প্রস্তাবিত এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান নিয়ে ওয়েবিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ওয়েবিনারে বক্তারা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন বেশি। এছাড়া এখনো বন্ধ করা সম্ভব হয়নি ব্যয়বহুল ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর দায়ভার পড়েছে গ্রাহকের উপর। এমন পরিস্থিতিতে সামনে আসে প্রস্তাবিত মহাপরিকল্পনা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা তাগিদ দেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্য। ফসিল ফুয়েল থেকে সরে আসার দরকার রয়েছে, কিন্তু সেখানে যে সমস্ত সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতাগুলোর দিকে তাকানো দরকার। বিশেষ করে যে ধরনের আর্থিক দায়ের মধ্যে পড়ে যাচ্ছে বিপিডিবি বা মিনিস্ট্রি, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা দরকার রয়েছে। সরকারের তথ্যপত্রের সাথে পরিকল্পনার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট বিদ্যুৎ উৎপাদনের যে এনার্জিটা আসার কথা, তার 90% এনার্জি বিদেশ থেকে আমদানি হবে। এইটার ফিনান্সিয়াল ইমপ্লিকেশনসটা কি? JICA consultants have done a projection which shows this is 5 million ton in 2030. So if you are looking, if you are an investor, if you are a businessman, if you are looking at 30 million ton, 5 million ton in 2030, you're going to get into this business. জাইকার সহায়তায় প্রণয়ন করা হয়েছে এ মহাপরিকল্পনা। এ মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ আসে জাইকার পক্ষ থেকে। Doing a master plan in the context of up to 2041, it is basically a daunting task. So of course, economists and engineers
technical experts should work together. বিদ্যুৎ জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন নেই এমন মত সঠিক নয় বলে জানান সরকারি কর্মকর্তারা। What we can do, we can stop generating. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ডায়াবেটিস রোগীদের জন্য সপ্তাহে একবার ব্যবহার উপযোগী ওষুধ বাংলাদেশের বাজারে নিয়ে এলো নভো নর্ডিস্ক। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ওষুধটির বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয় সিমাগ্লুটাইড ইনজেকশন ব্যবহারে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, ওজন কমানো ও হৃদযন্ত্র ভালো রাখতে ভূমিকা রাখবে। এই ওষুধের দাম 14,259 টাকা। ব্যবহার করা যাবে 6 বার। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের বর্তমান কমিটি সামর্থ্য অনুযায়ী কাজ করছে বলেও জানান তিনি। বলেন, বিশ্বমানের ফুটবলে যেতে হলে অবকাঠামো উন্নয়ন জরুরি। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। গত বছরের শেষ দিকে বাফুফের নির্বাচনের টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। নির্বাচনের আগে তার প্রতিশ্রুতি ছিল ফুটবলের হারানো গৌরব ফেরাতে কাজ করবেন তিনি। এরই মধ্যে তার কমিটি তৃণমূল পর্যায়ে কাজ করছে। তবে এই কাজ দিয়ে ফুটবলকে বিশ্বমানের নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানান, ফুটবলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতা করা সম্ভব নয়। ফুটবল ইজ দ্য হার্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে 211টা দেশ সবারই 1 নম্বর খেলা। সো এটাকে আপনি খেলতে গেলে, টপ 30তে আসতে গেলে, ইউ নিড হিউজ অ্যামাউন্ট অফ ফাইন্যান্স, প্ল্যানিং, স্টেডিয়াম। ক্রীড়াঙ্গনে অন্যান্য ইভেন্টের তুলনায় ফুটবলের প্রতিযোগিতা অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মত কাজী সালাউদ্দিনের। অবকাঠামো উন্নয়নে সরকারের সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি। এটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে স্পোর্টস মন্ত্রীর সাথে আলাপ করছি, এবং আমার এই ইলেকশনের পরে সুযোগ হয়নি প্রাইম মিনিস্টারের সাথে করানোর জন্য। দেখা করতে পারলে আমি প্রথম বলবো, আপনি 2-3টা ফুটবল কমপ্লেক্স স্টেডিয়াম আমাকে দেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অংশ নিতে হলে বিশ্বমানের অবকাঠামো প্রয়োজন বলে উল্লেখ করেন সালাউদ্দিন। এই 2টা ইস্যু যতক্ষণ ধরে কনফার্ম না। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, জড়িত কাউকে ছাড় নয় বললেন র্যাব মহাপরিচালক। করোনার তৃতীয় তরঙ্গ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অমর 21 গ্রন্থমেলার উদ্বোধন। 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, অসতর্কতায় বাড়ছে সংক্রমণ। আপাতত লকডাউন নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। শেখ হাসিনা দলীয় বৈঠক, গভীর সমুদ্রে মৎস্য আহরণ, সাংস্কৃতিক বিনিময় সহ 4 সমঝোতা স্মারক সই। মিয়ানমারের সামরিক জান্তার টার্গেট গণমাধ্যম, বিক্ষোভ দমনে তল্লাশি ও গণগ্রেফতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।